আমরা চলে এসেছি রানাঘাট লোকসভা কেন্দ্রে, নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্র। গত 5 বছর এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল এবং সাংসদ ছিলেন জগন্নাথ সরকার। আজ সারা দিন জগন্নাথ সরকার কিভাবে প্রচারে থাকছেন, তার রুটিন কেমন থাকছে আমরা লক্ষ্য রাখবো। নেতার সাথে ভোটের পথে অনুষ্ঠানে আজ দিনভর দেখব জগন্নাথ সরকার কিভাবে তার প্রচার কর্মসূচি সারছেন। এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ের উপরে শান্তিপুর থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন জগন্নাথ সরকার এবং মাঝপথেই আমরা জগন্নাথ বাবুর সঙ্গে মিট করে নিলাম। জগন্নাথ দা, রিপাবলিক বাংলার প্রথমেই আপনাকে স্বাগত। আজকে প্রচার কোথায়? মূলত রানাঘাট। ধন্যবাদ। হ্যাঁ, আজকে রানাঘাট লোকসভার মধ্যেই, কারণ বিভিন্ন জায়গায় কয়েকটি রকম শ্রেণী বিভাজনের কাজ আছে আজকে আমার। যেমন প্রথমে ব্যবসায়ী সমিতি, তারা দীর্ঘদিন ধরে আমাকে চাইছে বসার জন্য। তারাও তো হাওয়া বোঝে যে কি হতে চলেছে, তাই তাদের আহ্বানে লাস্টে আজকে আমি সময় দিতে পেরেছি। সকালবেলায় আমি তাদের সঙ্গে বসবো। বসার পরেই আমার নিজস্ব প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম সাংগঠনিক স্ট্রাকচারকে পরিচালনা গাইডলাইন করে আমি যাব বিকেলের দিকে একটি এখানে ট্রাইবাল মোর্চা। এখানে বহু শান্তিপুরে বিভিন্ন জায়গায় রানাঘাট লোকসভার মধ্যে এসটি সমাজ বাস করে, তারা আমার সঙ্গে আছে। তারা একটা বড় সম্মেলন করছে, সেই সম্মেলনে যাব। তারপর আছে আমার বেশ কিছু জনসভা, ছোট ছোট জনসভা, বড় জনসভা নয়, আর সেইগুলো আমি সারব। আমার সঙ্গে অন্যরাও থাকবেন, তাই তাদের সঙ্গে সঙ্গ দিয়ে রাতে আবার শেষে গিয়ে বৈঠক, গোটা 5 জনসভা, তারপরে আবার বৈঠক করে আজকে শেষ করব। তার মানে আজকে এখন আপাতত গন্তব্য হচ্ছে রানাঘাট, তাই তো? রানাঘাট মানে শান্তিপুর থেকে সকাল সকাল বাড়ি থেকে বেরোলেন জগন্নাথ সরকার, দেখতেই পাচ্ছেন সারাদিনের জন্য রেডি হয়ে বেরিয়েছেন। সারাদিন রুটিনটা কি আছে মোটামুটি বলে দিলেন। এই রুটিনে আমরাও জগন্নাথ সরকারের সফর সঙ্গী হচ্ছি আজকে। আপাতত গন্তব্য রানাঘাট। চলুন রানাঘাটে গিয়ে জগন্নাথ সরকার কিভাবে প্রচারে অংশ নেন সেদিকে নজর রাখি। এই মুহূর্তে রানাঘাট লোকসভা কেন্দ্রের একেবারে ভর কেন্দ্র রানাঘাট শহরেই আমরা রয়েছি। আর রানাঘাট শহরে রানাঘাট লোকসভার সাংসদ তথা আবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকার আজ পদযাত্রায় অংশ নিয়েছেন। আমরা সেই পদযাত্রায় জগন্নাথ সরকারের সঙ্গী এবং দেখব পদযাত্রায় উনি কার কার সঙ্গে কিভাবে জনসম্পর্ক করেন। এই মুহূর্তে রানাঘাট শহরে পদযাত্রায় রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকার, এবং রয়েছেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক তথা নদিয়া দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়, যাকে বাবুদা বলে সবাই চেনেন। এই রানাঘাট শহর পার্থ সারথী চট্টোপাধ্যায়ের নিজের গড় বলে পরিচিত এবং সেখানেই আজকে জেলা সভাপতি পার্থ বাবু তথা বাবুদা, তিনি বিদায়ী সাংসদ তথা আবার যিনি প্রার্থী হয়েছেন সেই জগন্নাথ সরকারকে নিয়ে পদযাত্রায়। প্রথমে একবার বাবুদার কাছে আসব। বাবুদা, রানাঘাট শহর আপনার দীর্ঘদিনের গড় হিসেবে পরিচিত, আপনি এখানকার বিধায়ক, এখানকার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন এবং এখন আপনি বিজেপির জেলা সভাপতিও আছেন। প্রার্থীকে নিয়ে তথা সাংসদকে নিয়ে পদযাত্রা করছেন। রাস্তার দুপাশ থেকে যে সাড়া পাচ্ছেন নিজের এলাকায়, তাতে কি মনে হচ্ছে জগন্নাথ সরকার রানাঘাট থেকে কি লিড পাবেন? পেলে কতটা পাবেন? রানাঘাট শহর শুধু নয়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জিতে হবে এবং রানাঘাট শহরের এখন যে বার্তা আছে তার বার্তার মধ্যে দিয়ে আমরা অন্তত 10,000 ভোটে এগিয়ে থাকবো শুধু শহরের ক্ষেত্রে। আচ্ছা, আর পুরো বিধানসভায়? বিধানসভাতে প্রায় 30-এর উপর হয়ে যাবে। দুদিন বৃষ্টির পরে চড়া রোদ উঠেছে, তার মাঝেই রানাঘাটে পদযাত্রা চলছে। দেখলেই বুঝতে পারবেন পার্থসারথী চট্টোপাধ্যায় এবং জগন্নাথ সরকার দুজনেই গলদঘর্ম অবস্থা, ফলে পদযাত্রার মাঝখানে অল্প কিছুক্ষণের জন্য বিরতি। এতক্ষণ কথা বলছিলাম পার্থবাবু ওরফে রানাঘাটের পরিচিত বাবুদার সঙ্গে। এবার একটু জগন্নাথ সরকারকে জিজ্ঞাসা করে নেব,
বাবুদা বলছেন যে বাবুদার ঘরের মাঠ রানাঘাট থেকে আপনি 30,000 ভোটের লিড পাবেন শুধু রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা থেকে। কি মনে হচ্ছে বাবুদা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রক্ষা হবে? বাবুদা যেটা বলেছে সেটা তো রক্ষা হবে। আমার যেটা উপলব্ধি, পরে রেজাল্টে মিলিয়ে নেবেন, এবার জনতা কে যে কত ভোট দেবে এটা অনুমান করা মুশকিল হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় রানাঘাট 50 পার করে দেবে। কি বলছেন আপনি? 30,000 বলেছিলেন, আপনার প্রার্থী বলছেন 50 পেরিয়ে যাবে রানাঘাট। জগন্নাথ অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তিনি 19 সালের আবেগ দেখেছিলেন। ন্যাচারালি সেই 19 সালের আবেগকে এবারের নির্বাচন ছাপিয়ে গিয়েছে। কাজে খুব স্বাভাবিক কারণে আমি আমার অ্যাসেসমেন্টটাই করছি। আমি 23,000 ভোটে এখান থেকে লিড পেয়েছিলাম আর কি বিধানসভাতে 21 সালে। খুব স্বাভাবিক কারণে সেটা 50 হতেই পারে। 50 হলে তো আমি সবচেয়ে খুশি হব, আমি জগন্নাথকে নিয়ে নাচবো। কিন্তু একটা বিষয় জানতে চাইবো যে রানাঘাটের যে 3টে বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, গত বিধানসভা নির্বাচনে বিজেপি 3টেতেই জয়ী হয়েছিল। কিন্তু রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি দলত্যাগ করে চলে গিয়েছেন তৃণমূলে এবং তিনিই আপনাদের প্রতিপক্ষ। এইটা কত বড় চ্যালেঞ্জ হতে চলেছে? এটা কিছু চ্যালেঞ্জই নয়, এটা আমাদের কাছে কিছু চ্যালেঞ্জ নয়। কারণ হচ্ছে উনি 2019-এ লোকসভা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, এনওসি ছিল না বলে। তারপর আবারও ভারতীয় জনতা পার্টি ওকে 21 সালে লোকসভাতে না বিধানসভাতে প্রার্থী করেছিল এবং সেখানে জয়ী হয়েছিল, কিন্তু তার কৃতিত্ব নয়। সম্পূর্ণ নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার যে সাংগঠনিক দক্ষতা তার মধ্যে দিয়ে সে জয়ী হয়েছে। এবার তার বয়সও এমন কিছু না, আমার থেকে অন্তত হাফ বয়স, অনেক সময় ছিল। আমরা এবারে যদি 30টা সাংসদ আমরা দিল্লিতে পাঠাতে পারি তাহলে সরকার ভেঙে যাবে, আমরা সরকারে আসবো। আর আমরা সরকারে আসলে ও তো এখানে একটা মন্ত্রী হতে পারত, কিন্তু এতটা লোক ধৈর্য ধরতে পারলো না। কাজে ওকে আমরা প্রতিপক্ষ বলে মনেই করছি। জগন্নাথ দা, আপনার নিশ্চয়ই মনে আছে 2019-এ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল মুকুটমণি অধিকারী। তিনি যেহেতু এনওসি পেলেন না, যেমনটা বাবুদা বলছিলেন, সেই জন্য প্রার্থী হতে পারলেন না। হঠাৎ করে আপনার নাম ঘোষণা হলো। আপনি বোধহয় অতটা প্রস্তুত ছিলেন না, 2 লক্ষাধিক ভোটে জিতে এলেন। মানে আগের বার প্রস্তুত ছিলেন না ভোটে দাঁড়াবেন বলে, আচমকা আপনার টার্ন চলে আসে এবং আপনি বিপুল ভোটে জিতে আসেন। এবার যখন ভোটে দাঁড়াচ্ছেন তখন 5 বছরের সাংসদ হিসেবে অভিজ্ঞতা সঞ্চয় করে দাঁড়াচ্ছেন। আর যিনি প্রার্থী হতে না পারায় আগেরবার আপনি প্রার্থী হয়েছিলেন, তিনি এবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, তাও রাজ্যের শাসক দলের প্রার্থী হিসেবে। এর কেমন লাগছে বিষয়টা? বিষয়টা কিছুই না। আমি হঠাৎ করে প্রার্থী হলেও আমি বুথ থেকে আস্তে আস্তে সংগঠন বাড়িয়ে জেলা কমিটির সদস্য, জেলার অখণ্ড জেলার সাধারণ সম্পাদক, জেলা ভাগ হলে আমি প্রেসিডেন্ট। আমার হাতেই বুথ লেভেল থেকে মজবুত সমস্ত পরিচিতি আমারই ছিল। তাই 15 দিন সময় হলেও সংগঠনের সাধারণ কর্মীরা খেয়ে না খেয়ে তারা যেভাবে কাজ করেছিল তার সুফল আমরা পেয়েছি 2034 মার্জিনে 15 দিনে। তাই এবার আরও সুবিধা হয়েছে, কারণ আমি সাংসদ হিসাবে যত কাজ করেছি, আমি তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি যে কাজ করেছি তৃণমূলের কোনো সাংসদ যদি অর্ধেক করতে পারে আমি নির্বাচনে লড়াই দেব না। সেই চ্যালেঞ্জ নিতে পারিনি মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিও কিছু উল্টোপাল্টা বলেছিল, কিন্তু তারপর চ্যালেঞ্জ তারা নিতে পারেনি। সেই কারণে এখানে আমার একটা আলাদা পরিচিতি আছে। বাবুদার বিধানসভাতেই আমরা দুইজনা থাকি, আমি একই বিধানসভায় বাস, অর্থাৎ আমার এমএলএ উনি আর উনার এমপি আমি, এই হচ্ছে দুজনের মধ্যে তালমিল। সেই কারণে অসুবিধা বলে কিছু নেই। আর নদিয়ার মাটি বেঈমানকে কোনোদিন ক্ষমা করে না। এবার বাড়তি ভোট আমরা পাবো, সেই কারণে আমি বাবুদাকে বললাম 30 নয় দাদা, এবার কি যে হবে তার ডবল ছাড়িয়ে গেলেও আশ্চর্য হব না। বেশ বেশ, 30 নয় 50,000 ভোটের লিড চাই। জগন্নাথ সরকার পার্থসারথী চট্টোপাধ্যায়কে সেই টার্গেট বেঁধে দিচ্ছেন। আপাতত বিরতির সময় প্রায় শেষ হতে চলেছে। এই বিরতি শেষ করে একটুখানি চায়ে চুমুক দিয়ে আবার নতুন করে পদযাত্রা শুরু হবে এবং সেই পদযাত্রায় কিভাবে জনসংযোগ হয়, রানাঘাটের মানুষ কিভাবে সাড়া দেন জগন্নাথ সরকারকে এবং ঘরের ছেলে পার্থসারথী চট্টোপাধ্যায়কে, সেদিকে আমাদের নজর থাকবে। সঙ্গে থাকুন।
রানাঘাটে আসবো অথচ পান্তুয়া খাবো না, এটা হতে পারে না। রানাঘাটের সেই বিখ্যাত পান্তুয়া খেতে আমরা প্রচারের ফাঁকে চলে এসেছি। জগন্নাথ সরকারের সঙ্গে আজকে প্রচারের সঙ্গী ছিলাম আমরা, সফর সঙ্গী। পার্থসারথী চট্টোপাধ্যায় এলাকার বিধায়ক এবং সাংসদ জগন্নাথ সরকার একসঙ্গে প্রচার করছিলেন। আপাতত প্রচারের ফাঁকে একটু বিরতি, এবং সেই জন্য রানাঘাটের বিখ্যাত পান্তুয়া খেতে আমরা চলে এসেছি। আপাতত মন মজবে এই পান্তুয়ায়। আমরা দেখে নিই রানাঘাটের পান্তুয়ার স্বাদ কেমন। মানে যতটা বিখ্যাত নিঃসন্দেহে এর স্বাদের তুলনা হয় না। অসাধারণ পান্তুয়া। বেশি কথা না বাড়িয়ে আপাতত গপাগপ খেয়ে পরবর্তী গন্তব্যের জন্য গাড়িতে উঠে পড়াই শ্রেয়। এতক্ষণ পর্যন্ত রানাঘাট শহরে যখন তিনি পদযাত্রা করছিলেন স্থানীয় বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়কে নিয়ে, তার ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথা বলছিলাম। দেখুন জগন্নাথদা, আপনি যে এলাকার সাংসদ বা যেখানে আপনার বাড়ি সেই শান্তিপুর, সেটা তো আসলে বৈষ্ণবদের একটা পীঠস্থান। ওখানে গোস্বামী বাড়ি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অনুসারী বহু মানুষ, বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী বহু মানুষ, বৈষ্ণবদের জন্য একটা তীর্থস্থানের মতো সেটা। একই সঙ্গে ওখানে আবার আগমেশ্বরীর পুজো হয়, মানে সেটা তন্ত্র সাধনারও পীঠস্থান, এবং এমনকি আগমবাগিসদের বংশ নবদ্বীপেও রয়েছেন। মানে একদিকে বৈষ্ণব সাধনা, একদিকে তন্ত্রচর্চা তথা শক্তি সাধনা। কৃষ্ণনগরে গেলে মহারাজা কৃষ্ণচন্দ্র তিনিও শক্তি পূজার প্রচলন করেছিলেন, মা জগদ্ধাত্রীর পুজো। আবার অনেকেই মতুয়া সম্প্রদায়ের অনুসারী, বিশেষ করে আপনার আসনে রানাঘাট লোকসভা আসনে মতুয়া জনগোষ্ঠীর ভোট ব্যাংক একটা বিরাট ভোট ব্যাংক। তো শক্তির পুজো, তন্ত্রচর্চা, বৈষ্ণব মত, মতুয়া ধর্মের অনুসারী, এই যে একটা মানে সনাতন ধর্মের যে বিভিন্ন বিচিত্র যে মানে বিভিন্ন রকমের যে শাখা, সব কিছুর সমন্বয় যে এখানটায় ঘটেছে, ভোটের সময় এইটার মধ্যে কি আলাদা করে কোনো সমন্বয় সাধন করার দরকার পড়ছে? আপনাকে আমার লোকসভায় প্রথমেই আর বাংলাকে স্বাগত। প্রথমেই বলি, একটা গুরুত্বপূর্ণ আপনি দিক উল্লেখ করেছেন, সচরাচর অনেকেই এটা এড়িয়ে যায়। মিনি ভারত বলা চলে আমার এখানে, তাই রানাঘাট লোকসভা। আসলে স্বয়ং যুগাবতার চৈতন্যদেব এখানে জন্মেছেন, তিনি কলিযুগের অবতার। আর সেই কারণে ভারতবর্ষের যে দর্শন, সেটা সংক্ষিপ্ত আকারে আমার লোকসভার মধ্যে রয়ে গেছে। আমাদের ভারতবর্ষকে যেমন এশিয়া মহাদেশে অনেকে উল্লেখ করেন, এত প্রাকৃতিক বৈচিত্র্য, আর এখানে আধ্যাত্মিকতার যে বৈচিত্র্যতা, এটাই মিনি ভারত বলা যায়। শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব সবই এখানে। এইটা তো মানে আপনি যতটা এতক্ষণ ব্যাখ্যা করছিলেন, এইটা তো সকলে জানেন না। এই বিষয়টাকে গোটা দেশের সামনে তুলে ধরার জন্য, বা এখানকার এই আধ্যাত্ম চেতনার যে প্রবাহ এবং বৈচিত্র্য, সেটাকে তুলে ধরার জন্য গত 5 বছরে সাংসদ হিসেবে কিছু কি করেছেন? অবশ্যই করেছি। বিষয়টা আমি বলেছি, পিএমও দপ্তরে চিঠি লিখেছে বিস্তারিত। এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ করলে আগামী দিন, আজকে দেখুন এই যুগে, কলিযুগে ইসলাম ধর্মের পীঠস্থান আবিষ্কার হয়েছে হজরত মোহাম্মদের মক্কা, যে সবাই পুণ্য অর্জন করেন মুসলিমরা। ঠিক তেমনি জেরুজালেম, খ্রিস্টানরা সবাই ওখানে তীর্থ করতে যায়। আমাদের হিন্দু ধর্মের 4টে যুগে যেহেতু পৌরাণিক আছে, অযোধ্যা আছে ত্রেতা যুগে, তারপরে মথুরা আছে, কিন্তু কলিযুগে আর সত্যযুগ তো ওপরে স্বর্গের ব্যাপার বলা হয়। তাই কলিযুগের যিনি উদ্ধারকর্তা চৈতন্য এখানে হয়েছে, তাই কলিযুগের সনাতনীদের জন্য এটা ক্যাপিটাল, ওয়ার্ল্ড ক্যাপিটাল মতো হতে পারে। নবদ্বীপ কেন্দ্র করে, শান্তিপুর কেন্দ্র করে, পুরো নদিয়া দক্ষিণকে কেন্দ্র করে, নদিয়া উত্তরেরও যে কৃষ্ণনগরে ঐতিহ্য রয়েছে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ ধরে আজকে বৈদেশিক অর্থ থেকে বহু লোকের কাজ হবে, মানে খুব আর্থিক বিকাশ করবে। খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এটা মানে সনাতন ধর্মের যারা অনুসারী তাদের জন্য এই সময় ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে। সারা বিশ্বের সনাতন অনুসারীদের জন্য এইটা আধ্যাত্মিক চেতনার একটা ভরকেন্দ্র বা রাজধানী হতে পারে, আপনি এটা বলছেন। এইটা নিয়ে পিএমওতে আপনি চিঠি লিখেছেন? একদম চিঠি লিখেছি, আমি ব্যক্তিগত সাক্ষাৎকারে তাকে বুঝিয়েছি, উনি মন দিয়ে শুনেছেন। তবে বাদ সাধছে রাজ্য, কে? প্রধানমন্ত্রী?
হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আমি বলেছি এবং এর আগে পিএমওতে চিঠি দিয়েছি। তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি এবং তিনি মন দিয়ে শুনেছেন। তারপরে আসল অসুবিধা হচ্ছে এখানকার সিএম কি অসুবিধা করছে? এই কালচারাল বা এই সাইট সরাসরি কেন্দ্র কোনো কাজ করতে পারে না, তার জন্য রাজ্য সরকারের প্রজেক্ট চাই। ওয়ার্ল্ড হেরিটেজ করতে গেলে রাজ্য সরকারকে 40% তাকে দিতে হয়, তার পরিকল্পনা চাই। হয়ে গেলে ফায়দা তো রাজ্যেরই হবে, আর্থিকভাবে বিকাশ হবে এটা, এবং বহু মানুষ কর্মসংস্থান হবে। এইটাকে কেন্দ্র করে একটা ট্যুরিজম, যাতায়াত, গাড়ি ভাড়া, দোকান, হ্যান্ডিক্যাপ, কত লোক উপকারিত হবে, মানে কয়েক লক্ষ পরিবার বাঁচবে। এটাই রাজ্য সরকার কি গুরুত্ব দিচ্ছে না? রাজ্য সরকার এ ব্যাপারে উদাসীন। রেলের বহু প্রকল্প, 50,000 কোটি টাকার প্রকল্প এই রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বন্ধ হয়ে আছে, থেমে আছে। আজকে ওভারপাস, আন্ডারপাস করার জন্য কিছু ল্যান্ড অধিগ্রহণ চাই, আর সেই জমি অধিগ্রহণ রাজ্য সরকারের দায়িত্ব, করছে না বলে প্রজেক্ট পড়ে রয়েছে। এরকম শত শত প্রকল্প রয়েছে। ইতিমধ্যেই আমি আর একটা কাজ করতে পেরেছি, সমস্ত 12 বগি প্ল্যাটফর্ম হয়েছে। শিয়ালদাতে 4টি প্ল্যাটফর্ম ছিল না, কারণ ডিআরএম বিল্ডিং আর যাত্রী শেড না ভাঙলে হয় না। তা আমি জিএমকে প্রশ্ন করেছিলাম, ওই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে, যে কেন কোটি কোটি টাকা জনগণের খরচ করলেন, এটা যদি নাই করবেন তাহলে আগে কেন দেখেননি। উনি যুক্তি না দিতে পেরে মেনে নিয়ে সেই এক্সটেনশন হয়ে গেছে। ইতিমধ্যেই রেল দেখলাম সরকারি তরফ থেকে বিজ্ঞাপন দিচ্ছে, 9 কোচ আর থাকবে না, 12 কোচ। এই কাজটা আমার করা, এটা একটা বড় অ্যাসেট আমার কাছে, আমি মনে করি। যে হাইওয়ে ধরে এখন আমরা রানাঘাট শহর থেকে শান্তিপুর শহরের দিকে যাচ্ছি, গোটাটাই জগন্নাথ সরকারের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এই হাইওয়ের চেহারাটা একবার দেখুন। যারা অনেক দিন এই জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গের দিকে যাননি, তারা এখন এই হাইওয়ের চেহারা দেখলে বুঝতে পারবেন যে আগের মতো নরক যন্ত্রণা আর নেই রাস্তায়। কোথাও কোনো জ্যামও দেখা যাচ্ছে না, মসৃণ রাস্তা, যেখানে প্রয়োজন সেখানে ফ্লাইওভারও হয়ে গিয়েছে। এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানাচ্ছেন যে এই রাস্তা নিয়ে যে নরক যন্ত্রণা যাত্রীদের ছিল, সেইটার লাঘব করার জন্য তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে কথা বলেছিলেন এবং তার কথা নীতিন গডকরি রেখেছেন, যার ফলে আজকে এই জাতীয় সড়কের এইরকম মসৃণ এবং সুন্দর একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। বিনা বাধায় একেবারে যে কোনো দূরত্ব অতিক্রম করা যাচ্ছে খুব কম সময়। এবং জগন্নাথ দা, আমি যতদূর জানতে পারলাম যে এই যে বড় জাগুলি থেকে শুরু করে একদম সোজা শিলিগুড়ি পর্যন্ত গোটা রাস্তাটাই বোধহয় এইভাবে বানানো হয়ে গিয়েছে। একদম হয়ে গেছে। ওইদিকে কলকাতায় একটু বাকি, সেটাও হয়ে যাবে। আর একটা আপনাকে খবর দিই, আমি ভারতমালা স্কিম, অর্থাৎ বর্ডার এলাকা, আমার এলাকাটা, এই যে রাস্তাটা হয়েছে পরে, এটা টোটালটাই প্রায় আমার, 2-1 কিলোমিটার বাদ দিয়ে টোটালটাই আমার লোকসভার মধ্যে পড়েছে। তাই নীতিনজিকে আমি সবচাইতে বেশি ধন্যবাদ জানাই। এবং ভারতমালার যে রাস্তাটা, সেটাও ম্যাক্সিমামটা আমার বর্ডার এলাকা দিয়ে হচ্ছে। কিন্তু রাজ্য কাজটা শুরু হয়ে গেছে, পাস হয়েছে, কিন্তু ওই জমি অধিগ্রহণ এখনো হয়নি, তার জন্য কাজটা ডিলে হচ্ছে। আমি বহুবার নীতিনজি, তার সেক্রেটারি, তাদের সঙ্গে আমি কথা বলেছি, ওএসডির সঙ্গে, তারা দেওয়ার জন্য রেডি আছে। বললো ভাই সাহেব एक ही प्रॉब्लम है, स्टेट गवर्नमेंट हेल्प नहीं कर रहा है, मैं क्या करूं, मैं जल्दी करने के लिए तैयार हूं। না, কিন্তু মোট কত টাকা পেলেন আর কত টাকা খরচ করতে পারলেন? দেখুন, 5 বছরে 25 কোটি পাওয়ার কথা, আমি 17 কোটি, আমি নয় সবাই পেয়েছে ভারতবর্ষে এমপিরা, কারণ করোনার সময় 8 কোটি মাইনাস করা হয়েছে। এবং কি এমপিদের যে সংসার চালানোর বা যাতায়াতের জন্য, সেখানেও 30% মাইনাস করে দেওয়া হয়েছিল সেই সময়। তাই এখন আর কোনো বাধা নেই, এখন স্বাভাবিক এতে চলছে। আগামী দিন ভালো কাজ হবে। আমি এমপি ল্যাড শুধু নয়, আমি অনেক কাজ করতে পেরেছি। পার্লামেন্টে আমার যেটুকু ভূমিকা আমি জনগণের সপক্ষে রাখতে পেরেছি, সেই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এবার সারা ভারতবর্ষে যেমন মোদিজি বলেছেন 400 পার, রানাঘাট লোকসভা মানুষ বলছে 4 লাখ পার। 4 লাখ পার বলতে 4 লাখ মার্জিন? গতবার কত ছিল? 2,33,747। সেটা এবার 4 লক্ষ পেরোবে বলছে। এইরকমই তো জনতা আওয়াজ দিচ্ছে, কেউ কেউ বলছে আরো বেশি হতে পারে। ভালো স্লোগান তুললেন জগন্নাথ সরকার।
রানাঘাট থেকে শান্তিপুরের পথে যেতে যেতে বললেন একদিকে যেমন মোদিজি বলছেন 400 পার, তেমন রানাঘাটের জনতা বলছে এবারের মার্জিন 4 লাখ পার। নদিয়া চৈতন্য জেলা, শান্তির জেলা, অশান্তির জায়গা নেই, তাই অলোকেশ দাস ভোট পাবে না, এটা আমার বিশ্বাস। তবুও যেটুকু আছে, হয়তো মুকুটমণিকে কেউ পছন্দ করছে না, তৃণমূলেও বিশ্বাস করছে না, সেই সিপিএম থেকে আসা তৃণমূলটা কিছু ক্রিমিনাল যারা আশ্রয় ছিল তারা হয়তো অলোকেশকে ভোট দিতে পারে, তার জন্য হয়তো ভোট ওই 7 থেকে 10-12-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাতে ফায়দা কিছু নেই এখানে। মানে অলোকেশ দাস তাহলে মুকুটমণি অধিকারীর ভোট কাটতে পারে, এইটা বলছেন আপনি? হ্যাঁ, তৃণমূলেরই ভোট কাটবে। অর্থাৎ আমার ব্যবধানের পথটা মসৃণ হবে। জয়ের কথা কেউ এখানে জয় পরাজয় নিয়ে ভাবছি না, আমরা এখানে ভাবছি ব্যবধান কতটা বাড়াতে পারবো, তাই সেই ব্যবধানের ক্ষেত্রে অলোকেশ আমার সহায়কই হবে। রানাঘাটে প্রচারের ফাঁকে যেমনটা বলছিলাম যে জগন্নাথ সরকার অল্পক্ষণের জন্য বিরতি নিচ্ছেন মধ্যাহ্নভোজের জন্য। শান্তিপুরেই এক কার্যকর্তার বাড়িতে আপাতত মধ্যাহ্নভোজ সারতে বসেছেন, সঙ্গে আমরাও রয়েছি। জগন্নাথ সরকার আবার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু মেপে চলেন, তার কারণ বেশ কিছু হেলথ কন্ডিশনস আছে যে কারণে খুব মেপে চলেন। জগন্নাথ কি কি খাওয়া বারণ? মূলত মশলা জাতীয় খাবার, বেশি প্রোটিন খাওয়া নিষিদ্ধ, বয়স হয়েছে। আর এটা তো চৈতন্যের জেলা, ওই একদম বাঙালি পুরোপুরি নিরামিষ হওয়াও কষ্টকর, আবার সেই অর্থে আমি আমিষ নয়, মানে আমিষ একটু মেপেই খান। ওই খেলেও ওই 2-1 দিন একটু সামান্য ছোট্ট এক পিস 25-50 গ্রামের মাছ বড় জোর, তার বেশি কিছু নয়। না, শুরু করুন, আপনি সারাদিন অনেক প্রচার করছেন, এখন খেতে খেতেই কথা বলি না হয়। এমনিতে এই যে মানে খাওয়া দাওয়া এই যে রেস্ট্রিকশন, এটা কি মানে এই যে আমিষটা কম খান, এটা কি ছোট থেকেই নাকি পরবর্তীকালে হেলথ কন্ডিশনসের জন্য? ছোটবেলায় ওই মাছটা খেতাম, আচ্ছা, অন্য কিছু খেতাম না, ডিমও খেতাম না। আচ্ছা, বাড়িতে এরকমই কঠোরতা ছিল। আচ্ছা, মাংস তো প্রশ্ন নেই বাড়িতে, আচ্ছা, এইরকম পরিবারে মানে মুরগির মাংস বা খাসির মাংস? বাবা, বাড়িতে মুরগির মাংস তোলা অপরাধ ছিল। আচ্ছা, আমার পাতে এখানে কিন্তু মাছ এসেছে, কিন্তু জগন্নাথ সরকার খাচ্ছেন না। না, আমারও আছে। আচ্ছা, মশলা ছাড়া শুধুমাত্র ভাজা মাছ, কোনো ঝোল ঝাল নয় আর। এটা কি ঝিঙে? ঝিঙে, ঝিঙে পটল। আচ্ছা, এগুলো আপনার মানে আপনার প্রিয় খাবারটা কি এখন? প্রিয় খাবার খাবার বলতে বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচার নয়। তবু ফেভারিট তো কিছু থাকে। এই সময় পটাশিয়াম যুক্ত খাবার আমার নিষিদ্ধ আছে। আচ্ছা, এই কারণেই অনেক বাজ বিচার করে খেতে হচ্ছে। আর এই যে কার্যকর্তাদের বাড়িতে মাঝে মধ্যেই মধ্যাহ্নভোজ সারছেন, যদিও আপনার মানে খুবই সাদামাটা খাওয়া দাওয়া দুপুরবেলা যে কোনো জায়গায় অ্যারেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এইটা তো সবাইকে মাথায় রাখতে হচ্ছে যে জগন্নাথ সরকার এরকম সাদামাটাই খাবেন। মানে কেউ ভালোবেসে প্রচুর মাছ মাংস কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন যদি করে রাখে, তখন কি করছেন? আমার বলা থাকে, আমার এই 2-1টা জিনিস হলেই চলবে, বাদ বাকি আমার সঙ্গী সাথী যারা থাকে তাদের জন্য তো মানে বাদী হওয়া ঠিক নয়। সেই জন্য বলি অন্যদের জন্য আপনারা ব্যবস্থা করতে পারেন, আমার এইটুকু হলেই হবে। কিছু ওষুধ সঙ্গে নিয়ে বেরোতে ভুলে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তাই মধ্যাহ্নভোজের পর একবার তাকে বাড়ি ফিরতে হলো ওষুধ খাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা শান্তিপুরে জগন্নাথ সরকারের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এইটাই জগন্নাথ সরকারের বাড়ি, আমি রজনীকে দেখাতে বলবো, কিন্তু বাড়ির সামনের যে রাস্তাটা, সাংসদের বাড়ির সামনে, সেই রাস্তাটার হালটা কিন্তু কিছুটা বেহাল হয়ে রয়েছে। সাংসদের থেকেই সরাসরি একবার জেনে নেব যে অবস্থাটা এরকম কেন, কোথাও কি কোনো বাধা রয়েছে? জগন্নাথ দা, সেই যখন ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে চলেই এলাম, এসে দেখছি সাংসদের বাড়ির সামনের রাস্তাটা একটু জল জমে এবং একটু বেহাল দশা। এই পরিস্থিতি কেন? এই সাংসদের বাড়ির সামনের রাস্তাটার দিকে সাংসদ কি নিজে নজর দেননি? দেখুন, নজর দিলেও আমাদের কিছু করার থাকে না। পঞ্চায়েত, এই রাস্তাগুলো পঞ্চায়েতের রাস্তা, বা কিছুটা হয়তো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আমাদের স্কিম পাস করাতে গেলে অনেক অসুবিধা সমস্যা ইচ্ছা করে এগুলো আটকে দেওয়া হয়, বিভিন্নভাবে
টেন্ডার করতেও প্রবলেম দেখা যায়। আর এখানে সাফাই অভিযান 100 দিনের কাজের লেবার দিয়ে করানোর কথা, যেহেতু এটা এমপির বাড়ির রাস্তা, সেই জন্য এই রাস্তার নোংরা সাফাই আমাকে নিজের হাতে আমার সহকর্মী নিয়ে করতে হয়েছে, কারণ 100 দিনের কাজ পঞ্চায়েত এখানে করবেন না, যেহেতু আমরা 2 গাড়ি গ্যাস দিলে পকেট থেকেই দিতে হয়, কারণ এরকম রিপেয়ার করার কাজ আমাদের নয়। তাই আমি প্রধানমন্ত্রী সড়ক যোজনার জন্য আমার নদিয়া জেলার মধ্যে লোকসভার ক্ষেত্রে বেশিরভাগ প্রায়োরিটি দিয়ে আমি 16টা রাস্তা সড়ক যোজনায় প্রধানমন্ত্রী দপ্তরে ওই গিরিরাজ সিংয়ের কাছে বহুবার গেছি, কমসে কম 30 থেকে আনুমানিক 50 বার সেখানে ঘোরাঘুরি করে 16খানা রাস্তা আমি পাশ করেছি। তার মূল্য 130 কোটি টাকা। দুর্ভাগ্য এই সরকার ভোটের আগে 6 মাস আগে পাশ হয়ে এসছে। মানে আপনি আপনার লোকসভা কেন্দ্র এলাকার জন্য 130 কোটি টাকা স্যাংশন করিয়েছেন এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা। হ্যাঁ, আমার লোকসভার জন্য। তার মধ্যে কি এই রাস্তাটাও পড়ছে? এই রাস্তাটা পড়ছে, কিন্তু দুর্ভাগ্য যখন ওয়ার্ক অর্ডার হয়েছে এই বাজার হয়ে দেখানো আছে, কিন্তু কাজটা যখন শুরু করেছে তৃণমূল এসে আমাকে না জানিয়ে, তৃণমূলের এমএলএ তৃণমূলের লোকজন নিয়ে বলল এটা প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি যখন ছিলেন তিনি করতে পারেননি, উনি করছেন। রাস্তা যাচ্ছে ওখান দিয়ে পশ্চিম পাট দিয়ে, এখান থেকে 1 কিলোমিটার প্রায় দূর দিয়ে গিয়ে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে, লোকালয় দিয়ে যাচ্ছে না, যেখানে প্রয়োজন সেখান দিয়ে যাচ্ছে না। আমার কাছে ওয়ার্ক অর্ডার, আমি আমার দর্শকদের জন্য একটু আরো স্পষ্ট করে বুঝিয়ে নিই। মানে আপনি এই রাস্তাটা তৈরি করানোর জন্য টাকা স্যাংশন করিয়েছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায়, কিন্তু যখন ওয়ার্ক অর্ডার বেরিয়েছে তখন এই রাস্তা না বানিয়ে পঞ্চায়েত অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নিচ্ছে। 3rd ফেজের রাস্তা বেশ চওড়া রাস্তা, ভালো রাস্তা হওয়ার কথা, তাই ওই দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য আমি অফিসে গিয়ে ওয়ার্ক অর্ডার বের করে আমি বললাম এখানে বাজার, আরপাড়া বাজার উল্লেখ রয়েছে, সেই আরপাড়া বাজারটা কোথায় গেল? উনি কথা বলতে পারছেন না। আমি বললাম যে এটা কাকে বললেন? এই রাস্তা যে ওখানে পিডব্লিউডি যিনি অফিসার আছেন তাকে বললাম, তখন উনি উত্তর দিতে পারছেন না। আমি গুগল কি করে দূর দিয়ে, বলে গুগল যেখান দিয়ে নিয়ে গেছেন, গুগল নিয়ে গেলে আরপাড়া বাজারটা যাবে কোথায়? আরপাড়া গুগল বাজার যদি রাখা হয় ভায়া, আরপাড়া বাজার ওই বাতানকাছি যাবে, তো সেটা উনি তখন উত্তর দিতে পারছেন না। বল স্যার অন্য একটা স্কিম দিচ্ছি, ওখান দিয়ে করে দেন। কবে হবে? বলছে পরে হবে। তার মানে না, কাজ আপনাকে স্টপ করতে হবে, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করতে হবে। আর এটা তৃণমূলের না, এটা আমি কাজ করেছি, আমি এনেছি। আমার বাড়ির পাশ দিয়ে স্কিম, ব্যাংক যেখানে, গুরুত্বপূর্ণ পোস্ট অফিস যেখানে, হাই স্কুল, এইচএস স্কুল, বাজার যেখান দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার 3rd ফেজের নিয়ম অনুসারে হসপিটাল এর সঙ্গে যোগাযোগ, বাজার, পোস্ট অফিস, ব্যাংক, এইরকম জনবসতি যেখান দিয়ে সেখান দিয়ে যেতে হবে। তা আপনি ভুল ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করার না করিয়ে কেন করাচ্ছেন? ইমিডিয়েট স্টপ করান। তারপর বাধ্য হয়ে স্টপ করিয়েছে, তারপরে গুগল ম্যাপ আবার করে নিয়েছে, নেওয়ার পর এখনও কাজ, ভোট চলছে, শুরু হয়নি, ভোট মিটলেই কাজ হবে, এই রাস্তা ভালো হবে। আমরা শুনে নিলাম সাংসদের কাছ থেকে যে কিভাবে এলাকার প্রশাসন এবং পঞ্চায়েত সাংসদের স্যাংশন করা অর্থের মাধ্যমে যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সেই কাজ আপাতত সাংসদ বন্ধ করিয়েছেন। ভোট মেটার পর নতুন করে এই রাস্তাটা করাতে পারেন কিনা সেদিকে সকলের লক্ষ্য থাকবে। এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপির নদিয়া দক্ষিণ জেলা পার্টি অফিসে, এবং দেখে বুঝতেই পারছেন পার্টি অফিসের চেহারা, কর্মী সমর্থকদের এবং স্থানীয় নেতাদের ভিড়ে গমগম করছে পার্টি অফিস। তার কারণ এখান থেকেই নদিয়া দক্ষিণের তথা রানাঘাট লোকসভা কেন্দ্রে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে এই যে প্রেসিডেন্টের যে অ্যান্টি চেম্বার, জেলা সভাপতির যে অ্যান্টি চেম্বার, সেখানে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন এবং তার সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিক জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এসে ঠিক কেমন বুঝছেন, কি বলছেন তিনি প্রচারে এসে, আর কোন স্ট্র্যাটেজিতে ভোট লড়তে চাইছেন, কথা বলে নেব সরাসরি। নিজেদের মধ্যে কি বৈঠক করছেন হয়তো বলবেন না, তবু যতটুকু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য বলা যায়, ত্রিপুরায় তো ভোট মিটে গেছে, ওখান থেকে এসে এখানে জগন্নাথদার জন্য আপনি ঠিক কোন কৌশল সাজাচ্ছেন? আমার রানাঘাটের যে ডিস্ট্রিক্ট রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে কৌশল খাটানোর কিছু নেই। আমার যারা সংগঠনের কর্তারা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন এবং আমার যে প্রার্থী রয়েছেন,
এটা খুব সুন্দরভাবে স্মুথলি ওনারা কাজ করছেন। আমাদের একটাই কৌশল, মোদি মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস সবার প্রয়াস। আবার 2024-এর মন্ত্র হচ্ছে বিকশিত ভারতের সংকল্প। সেই জায়গায় আমার রানাঘাট লোকসভার অন্তিম ব্যক্তিকে পর্যন্ত সমাজের প্রথম প্রায়দানে তুলে আনা, তাদের অধিকারকে সুনিশ্চিত করা এবং তাদেরকে দয়া না করা, তাদের যে অধিকার, যে সম্মান সবার কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সংকল্প। সেটাকে পাথেয় করে আমরা 2024-এর যে 13 তারিখে এই রানাঘাট লোকসভা নির্বাচন হবে, সেটা শুধু জগন্নাথ সরকারের নির্বাচন নয়, সেটা ভারতবর্ষের 140 কোটি লোকের স্বাভিমানের নির্বাচন এবং সেটা মোদিজির নির্বাচন। সেই জায়গায় রানাঘাট প্রস্তুত রয়েছে। আমাদের কাজ হচ্ছে মার্জিনটাকে আর কত বেশি করে আমরা করতে পারি, আমাদের পুরো সংগঠন তার মধ্যে লেগে রয়েছে। না, সেটাই সেই বিষয়টাই আমরা জানতে চাইছি। গতবার তো 2,34,000 ভোটের মার্জিন ছিল এবং গতবার জগন্নাথদা সেভাবে প্রস্তুত ছিলেন না। যিনি প্রার্থী ছিলেন শেষ মুহূর্তে তিনি সরকারি এনওসি না পাওয়ায় জগন্নাথদা প্রার্থী হন। 15 দিনের লড়াই, তাতেই ওই মার্জিন ছিল। মোদিজি হচ্ছে প্রধান সেবক, পাবলিক হচ্ছে জনতা জনার্দন, গণদেবতারা সবচেয়ে বড় ভিআইপি হচ্ছে পাবলিক এবং প্রধান সেবকের মধ্যে যে একটা ব্রিজ, একটা পোস্টম্যান, পিয়নের কাজটা দাদা করবেন, মানুষের কথা মোদিজিকে পৌঁছাবেন, মোদিজির কথা মানুষের কাছে পৌঁছে দেবেন। সিএটার দরকার উনার সবচেয়ে বেশি দরকার ছিল। পশ্চিমবাংলার নাগরিকদের, যারা মতুয়া সমাজ, যারা ওপার বাংলা থেকে আমরা এসেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএর সবচেয়ে বেশি দরকার। সেই জায়গায় মহিলা সেটাকে বিরোধিতা করছেন। মানে পশ্চিমবাংলার মানুষের যে আর্থসামাজিক ব্যবস্থা, মেইন যে তার রাইট, ভোটাধিকার প্রয়োগ করা, তার আধার কার্ডের প্রয়োজন, তার একটা নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের আদিবাসী হিসাবে আমরা থাকার যে মর্যাদা, ওই বিষয়টাকে উনি অস্বীকার করছেন। তো জনগণ ওনাকে অস্বীকার করবে। 4 তারিখে আপনারা পাবেন। আর জগন্নাথদা যেটা আমরা সবাই মিলে ঠিক করেছে, আমার জেলার সভাপতি, জেলার টিম মিলে ঠিক করেছে, মোদিজি হচ্ছে 400 পার, জগন্নাথদা হচ্ছে 4 লাখ পার। জগন্নাথ সরকারকে 4 লাখ পার করার ডাক দিচ্ছেন প্রতিমা ভৌমিক। আর সেই লক্ষ্য নিয়েই সম্ভবত অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা জেপি নাড্ডারা ত্রিপুরার জনপ্রিয় নেত্রী তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রতিমা ভৌমিককে এখানে পাঠিয়েছেন ঘাঁটি গেড়ে কৌশল সাজানোর জন্য। যদিও পোড় খাওয়া নেত্রী একেবারেই মুখ খুললেন না যে কৌশলটা কি। আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। গাংনাপুরে পথসভা রয়েছে জগন্নাথ সরকারের, সেখানে কর্মীরা অপেক্ষায়। আপাতত দেখি সেখানে কেমন সাড়া পাওয়া যায়। সরকার নিজে একটা মাদল কাঁধে তুলে নিলেন এবং মাদল বাজিয়ে এগোচ্ছেন নিচে। জগন্নাথ, এটা কি মাদল? মাদল বাজাবে। আপনি মাদল বাজাতে বেশ অভ্যস্ত মনে হচ্ছে। আমি আদিবাসীদের সঙ্গেই মানুষ হয়েছি। যে পাড়ায় থাকি আর পাড়াতে প্রচুর আদিবাসী আছে, তাই ছোটবেলায় খেলাধুলা, আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা, এদের সঙ্গে কাজ, মাঠের কাজ, সব কাজে আমি পারদর্শী। মাদল বাজাতাম ছোটবেলা থেকে। মাদল বাজিয়েই এগোবেন এখন? লোক সংস্কৃতির ছাপ দেখছি, ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন। এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটারদের এলাকা? অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে। আমাদের যে আদিবাসী অর্থাৎ এসটি মোর্চা, জনজাতি মোর্চা, তাদের নিয়েই করা হয়েছে। তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বুথ আছে, ট্রাইবাল বুথ আছে, সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্মফুলে আমাদের প্রার্থী জিতেছে। আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে। কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাটমানি যাওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি। তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সবচাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ। তারা বিনা কাটমানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। আর তারা দরিদ্র মানুষ যারা ওই
3 কোটি ফলস 100 দিনের কাজের যে কার্ড, জব কার্ড করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে। এরা শ্রমজীবী মানুষ, কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা। তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ। তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা বলতে গেলে অগ্রিম দিচ্ছে, বিজয় সম্বর্ধনার মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ। আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন। এখানে কার চেহারা আমি তার ড্যামি নিয়ে যাচ্ছি না, আসলে তার তো ভোট নাই। ও দুদিন পরে আমাদের পেছন পেছনে ঘুরবে, সাধারণ ভোটার হয়ে ঘুরতে হবে। তৃণমূল থাকবে না পশ্চিমবাংলায়। বলুন, ওর রাজনীতিতে এসে দাঁড়িয়ে রাখছে আর আমরা কলেজ লাইফ থেকে দাঁড়িয়ে রাখি, তাহলে ওর দাড়িটা আগে কাটতে হবে। কিন্তু যা চেহারা ছবি দেখা যাচ্ছে এবং যেরকম হাইট, যেরকম দাড়ি, তাতে মনে হচ্ছে মুকুটমণি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন। লোককে বিভ্রান্ত করার জন্য ওকে পাশে নেননি তো? না না, বিভ্রান্ত করার কিছু নেই, এখানে তৃণমূলের কোনো ভোটই নেই। পথসভা শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম, ছোটখাটো জনসভাই বলা চলে। একেবারে সকাল থেকে আজ সন্ধে হয়ে গেল, এখন প্রায় 7টা বাজে। সারা দিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জগন্নাথ দা, একটা জিনিস, একটা যেন মিল খুঁজে পাচ্ছি, আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন 2-0 করেছি, এবার 3-0 করব। মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন, তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে, সেখানেও জেতেন, এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন, উনি বলছেন 3-0 হবে। আপনার ক্ষেত্রে অনেকটা তাই, প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে জেতেন, তারপরে শান্তিপুর বিধানসভা থেকে জেতেন, আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন। আপনিও কি 3-0 করার চ্যালেঞ্জ ছুটছেন? দেখুন, এটা তো আমি আরও বাড়িয়ে বলবো কীরকম। দেখুন, আমি যেমন লোকসভায় গৌহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে, আবার যখন আমি বিধায়ক হই, আমি যে এলাকায় সংগঠন করেছি 8-0-তে আমি জিতিয়েছি। ব্যাপক ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতবই। জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব। এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে, পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি 400 পার আর জগন্নাথ সরকার 4 লাখ পার, মানে 4 লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন। এই চ্যালেঞ্জ জগন্নাথ বাবু বারবারই ছুড়ে দিচ্ছেন, তার অনুগামীরা, বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন। এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে 4 জুন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, রানাঘাট।